আসসালামু আলাইকুম সবাইকে। তো গুচ্ছের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আজকে গুচ্ছের কিছু সাবজেক্ট চয়েস নিয়ে কিছু প্রশ্ন পাইছি। সো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদিও এটা একটা ফেসবুক পোস্ট থেকে নেওয়া, ওই বাইরের যে প্রশ্নগুলো, সো ম্যাক্সিমাম ছেলেরাই এই ধরনের প্রশ্নগুলোই করে থাকে, তাই আমি ভাবলাম যে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। সো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি তার চেয়ে পজিশনে এগিয়ে আছি, সে আমার চেয়ে পজিশনে পিছিয়ে, কিন্তু আমি সাবজেক্ট পাইনি, সেই সাবজেক্ট পেয়েছে। এই কোয়েশ্চেনটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। সো এটার উত্তর হচ্ছে যে তার কোটা ছিল, কোটা অনুযায়ী নির্ধারিত আসনগুলো কোটা অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত। আচ্ছা, এইখানে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কোটা একটা ফ্যাক্ট অবশ্যই আছে, পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে তার সাবজেক্ট সিলেকশন এবং তার সাবজেক্ট চয়েস। তার যদি সাবজেক্ট সিলেকশন এবং সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি সিলেকশন যদি তোমার থেকে বেটার হয়, তাহলে অবশ্যই সে আগে চান্স পাবে তোমার থেকে দূরে পজিশন হওয়া সত্ত্বেও। আমি বারবার আমার ভিডিওতে এগুলো বলতেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের শর্ত থাকে, ওই শর্তগুলো যদি ফুলফিল না করে কেউ যদি আবেদন করে, তাহলে কিন্তু সে কোনোদিনও ওই বিশ্ববিদ্যালয়ের ওই ডিপার্টমেন্টের সাবজেক্টটা পাবে না। তো যে ফুলফিল করে শর্তগুলা আবেদন করে, সে যদি তার পজিশন যদি অনেক দূরে হয়, তারপরে কিন্তু সে চান্স পেয়ে যায়। তো এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তো দ্বিতীয় প্রশ্নটা ছিল যে একই বিশ্ববিদ্যালয়ে দুজনের পজিশন সমান বা আমি একটু এগিয়ে, তবুও সে সাবজেক্ট পেয়েছে, আমি কেন পাইনি। তো এটার উত্তর হচ্ছে যে এই যে আমি যে কথাটা এখনই বললাম, যে সাবজেক্ট সিলেকশন এবং ইউনিভার্সিটি সিলেকশন যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু এই ভুল কাজটা অনেকেরই হয়ে থাকে। যেমন আমি নর্মালি একটা উদাহরণ দিয়ে বলি যে অনেকেরই 10 থেকে 12,000 পজিশন, কিন্তু গুচ্ছের চতুর্থ মেরিট দেওয়ার পরও এখনও সাবজেক্ট পায়নি। কেন সাবজেক্ট পায়নি আমি বলে দিই। দেখা যায় যে সে আবেদন করছে মাত্র 2টা বিশ্ববিদ্যালয়, সে তার বাড়ির আশেপাশে পড়তে চায়, সেই জন্য মাত্র 2টা বিশ্ববিদ্যালয় আবেদন করছে। ধরো তার বাড়ি হচ্ছে বরিশাল, সো সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে। এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, দুইটাতে আবার টপ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আবেদন করছে। যেমন বিভাগ পরিবর্তন সহ আবেদন করে নাই, বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো যেমন সোশিওলজি, তারপর পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের অনেকগুলো সাবজেক্ট আছে, সে সেগুলোতে আবেদন করে নাই। তার পজিশন অনেক ভালো, তো সে ভাবছে যে হয়তো বা তার চলে আসবে। এই জন্য সে ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো আছে, যেমন কম্পিউটার সায়েন্স, তারপর মেকানিক্যাল, সিভিল, এইগুলোতে আবেদন করছে, ফার্মাসি, বায়োলজি, বায়োটেকনোলজি, সো এইগুলোতে আবেদন করছে পটুয়াখালীতেও এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। তাইলে তার মোট সাবজেক্টের এলিজিবল লিস্টে দেখিয়েছিল মোটামুটি 100+। আমি ধরে নিলাম যে 100+ তার সাবজেক্ট এলিজিবল ছিল, কিন্তু সে মাত্র আবেদন করছে মাত্র 50টাতে। তাইলে সে কীভাবে 10,000 পজিশনে থেকেও পাবে না? কেন পাবে না? কারণ সে সবগুলা সাবজেক্ট আবেদন করে নাই এবং খুব কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, অর্থাৎ সে সিলেক্টিভ ছিল। এই জন্য তার মেরিট লিস্টে এখনও সাবজেক্ট চয়েসটা আসে নাই, বা সে এখনও সাবজেক্টটা পায়নি। কিন্তু তার থেকে দূরবর্তী পজিশন, ধরো কেউ 12,000 13,000 পজিশন ছিল, সে 5 থেকে 10টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে এবং সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, সবগুলো ডিপার্টমেন্টে আবেদন করছে, বিভাগ পরিবর্তন সহ আবেদন করছে। তাইলে মোটামুটি বলা যায় যে 10,000 পজিশন ছিল, মাত্র 2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, তার চান্স পাওয়ার পসিবিলিটিস থেকে, যে 12,000 13,000 পজিশন থেকেও এতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে এবং বিভাগ পরিবর্তন সহ আবেদন করছে, তার চান্স পাওয়ার পসিবিলিটিস বেশি। দেখো এইখানে একই উত্তরটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একই বিশ্ববিদ্যালয় হলেও সমস্যা হয়েছে সাবজেক্ট চয়েস দেওয়ার সময়। উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে ইশতিয়াকের পজিশন হচ্ছে 1,000, চয়েস দিছে আইসিটি এবং সিসি। দেখো আইসিটি এবং সিসি দুইটাই কিন্তু খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট, এগুলা খুব টপ লেভেলের সাবজেক্ট এবং খুব কম মেরিট পজিশনে কিন্তু এগুলো শেষ হয়ে যায়। এবং আবির, যে তার পজিশন হচ্ছে 1200তম, সে চয়েস দিল আইসিটি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। দেখো আইসিটি এবং সিসি থেকে কিন্তু আইসিটি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে সেটা কিন্তু সিসি থেকে একটু কম ডিমান্ডেবল। ওই ক্ষেত্রে কিন্তু আবিরের মানে ইশতিয়াকের যে পজিশন, সে যদি সিসি না পায় তাহলে কিন্তু সে কোনো কিছু পাচ্ছে না, কারণ কি সে টেক্সটাইলে আবেদনই করেনি। বাট আবির কিন্তু সিইসিতে আবেদন করেনি, কারণ হচ্ছে ও ভাবতেছে সিইসিতে হয়তো খুব দ্রুতই পজিশনটা শেষ হয়ে যাবে, এই জন্য সে টেক্সটাইলে আবেদন করছে। তো এখন দেখা যাচ্ছে যে আইসিটি এবং সিইসিতে সিট শেষ হয়ে গেলে ইশতিয়াক কিন্তু কিছুই পাবে না, কিন্তু আবির আইসিটি না পেলেও সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাবে। অর্থাৎ ইশতিয়াকের কাছে কিন্তু 3টা অপশন ছিল, আইসিটি, সিইসি এবং টেক্সটাইল। সে কিন্তু 2টা ডিমান্ডেবল সাবজেক্ট নিয়েছে এবং একটা কম ডিমান্ডেবল যে সাবজেক্ট টেক্সটাইল, সেটা কিন্তু সে নেয়নি। কিন্তু আবির নিয়েছে কি, সে একটা ভালো সাবজেক্ট নিয়েছে এবং একটা কম ডিমান্ডেবল সাবজেক্ট নিয়েছে, এতে কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটিসটা বেড়ে গেছে। সো এই ভুলগুলো আসলে অনেকে করে, যে খুবই ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে বসে থাকে এবং খুবই কম সাবজেক্টে আবেদন করে, এই জন্য কিন্তু তাদের চান্সটা ভালো পজিশন বা ভালো মার্ক পাওয়া সত্ত্বেও কিন্তু হয় না। ঠিক আছে, তো এটা ছিল 2 নম্বর প্রশ্নের উত্তরটা। তো এবার এসে যে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে তার কোটা আছে, আমারও কোটা আছে, কিন্তু আমি তার চেয়ে এগিয়ে থেকেও সাবজেক্ট পেলাম না কেন?
আচ্ছা, এই কোটার বিষয়টা আমি আসলে স্কিপ করতে চাই, তাও কারণ হচ্ছে কোটা নিয়ে আসলে বাংলাদেশে যা হয়েছে, সো কোটা নিয়ে আমি আসলে কোনো কিছু বলবো না। হ্যাঁ, তবে অবশ্যই প্রতিবন্ধী কোটা যারা আছে সেটা হচ্ছে তারা প্রাপ্য কোটা যেটা। আর এখানে বাকি যে কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা, সে যদি প্রথম ফার্স্ট জেনারেশন হয়ে থাকে তাহলে অবশ্যই সে পেতে পারে, বাট এই যে নাতি বা ওই ধরনের যে কোটা থাকে তাহলে আমি অবশ্যই এগুলোকে সাপোর্ট করি না। এবং পাশাপাশি হচ্ছে আদিবাসী কোটা। আচ্ছা, আদিবাসী কোটা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আদিবাসী কোটা থাকে। এটার একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আদিবাসীরা আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেটা হয়তো আমরা বাঙালিরা পেয়ে থাকি। তো সেই হিসেবে আসলে আদিবাসী কোটাটা দেওয়া হয় আর কি। আর আমি ঘোর বিরোধিতা করি হচ্ছে পোষ্য কোটা, যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কোনো টিচার বা কোনো কর্মচারীর মানে ছেলে মেয়ে যদি এখানে পড়তে চায় তাহলে কিন্তু পোষ্য কোটায় চান্স পায়। যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য স্যার আছেন, ওনার একজন সন্তান, সে কিন্তু খুবই কম নাম্বার পেয়ে কিন্তু চান্স পেয়েছিল। সো এটা নিয়ে ফেসবুকে খুবই ভাইরাল হয়ে গেছিলো যে পোষ্য কোটা কেন এখনও চলবে, কারণ যেই নাম্বার পাইছে তো ওই নাম্বার দিয়ে আসলে ওনার যে সন্তান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যারের যে সন্তান, সো ওনার চান্স হওয়ার কথা না আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে বিকেএসপি কোটা। হ্যাঁ, বিকেএসপি কোটার বিষয়টা আসলে ভালো, কারণ আমি এটাকে সাপোর্ট করি, কারণ হচ্ছে যে অনেকেই আসলে খেলাধুলা অনেক ভালো থাকে। সো বাংলাদেশে যেহেতু খেলাধুলার ওইরকম স্কোপ পাওয়া যায় না, তাই অবশ্যই ভালো মানের কোনো প্লেয়ার বাংলাদেশে তুলে আনতে হলে অবশ্যই এই ধরনের কোটা দিতে হবে। এই ধরনের কোটা ছাড়া আসলে ভালো মানের খেলোয়াড় তুলে আসা সম্ভব নয়। সো এখানে মূলত একটা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বলা হয়েছে, যেমন হচ্ছে যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 4টা কোটা আছে। সো এখানে প্রতিবন্ধী কোটা নাই, বাট আমি মনে করি যে প্রতিবন্ধী কোটাটা দিলে এখানে বেস্ট ছিল, কারণ প্রতিবন্ধী কোটার হিসাবটাই মানে সবচেয়ে বেস্ট। কারণ মুক্তিযুদ্ধ কোটা বা পোষ্য কোটার চেয়ে আমি মনে করি যে প্রতিবন্ধী কোটাটাই একটা যথোপযুক্ত কোটা আর কি। সো এই ছিল এই ভিডিওতে। তারপর হচ্ছে যে আমি আরেকটা প্রশ্ন এখানে পেয়েছি, সেটা হচ্ছে যে একই বিশ্ববিদ্যালয় এবং আমি তার চেয়ে এগিয়ে বা সমান, তবু কেন সাবজেক্ট পেলাম না। সো আমি অলরেডি প্রথম কোয়েশ্চেনে এই উত্তরটা বারবার বলে দিয়েছি, তারপর আমি এখানে বলে দিচ্ছি। কারণ হচ্ছে যে নির্দিষ্ট কিছু অনুষদ বা নির্দিষ্ট কিছু সাবজেক্টে বাধ্যতামূলক। যেমন আমি বলতে চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের শর্ত আছে। যেমন আমি বলি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চায় তাহলে তার ম্যাথে মিনিমাম 7 থেকে 8 মার্ক পেতে হবে। সো অনেকের 7 থেকে 8 মার্ক নাই, তবুও সে চিন্তা করে যে আমি যশোরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বো। সেটা হয়তো কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পসিবল, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানে ম্যাথের কোনো শর্ত নাই, তুমি চাইলে ম্যাথ না দেখেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারো। সো সেই ক্ষেত্রে তোমার উচিত যে ওই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা। আর যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ভালো শর্ত আছে সেখানে যদি নাম্বার কম হয় তারপরে তোমার সেখানে আবেদন করা উচিত। যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি কারো কম মার্কও থাকে কিন্তু তার ম্যাথের মার্ক যদি খুব ভালো থাকে তাহলে তার আবেদন করা উচিত, তাহলে কিন্তু তার চান্স পাওয়ার একটা পসিবিলিটিস বেড়ে যাবে। তো এখানে বলা হয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স অনুষদে ভর্তির জন্য পরীক্ষায় গণিত থাকা বাধ্যতামূলক, কারণ লাইফ সায়েন্স এবং অনুষদে ভর্তির জন্য বিজ্ঞান পরীক্ষায় বায়োলজি থাকা আবশ্যক। অর্থাৎ আপনার এই পরীক্ষায় প্রয়োজনীয় বিষয় না থাকলে আপনি পজিশনে এগিয়ে থাকলেও সাবজেক্ট পাবেন না। আচ্ছা, সেটা হচ্ছে যে কেউ যদি ম্যাথ না দেখে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আবেদন করে তাহলে কিন্তু সে খুব মানে তার চান্স পাওয়ার পসিবিলিটিস কম থাকবে। আবার কেউ যদি বায়োলজি না দেখে যদি বায়োলজি ফ্যাকাল্টি যে সাবজেক্ট আছে যেমন ফার্মাসি, বায়োটেকনোলজি, এই সাবজেক্টে আবেদন করে তাহলে কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটিস কমে যাবে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে যে বিষয় দাগিয়েছে তো তার সেই বিষয়গুলোতেই অনুষদ অনুযায়ী আবেদন করা উচিত আর কি। সো আজকের জন্য এতটুকুই। এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোর উত্তর অনেকেই চাচ্ছিল, সো এই জন্য দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।